আমরা শুনেছি তোমরা সবাই নাকি আগে বাংলাদেশে থাকতা। তুমি বাংলাদেশে কোথায় থাকতা? যশোর জেলা। আগের বাড়ি কোথায় ছিল? এখানে তো জায়গা কিনে শুনলাম 25,000 টাকা কাটা করে। আগের বাড়ি তোমার কোথায় ছিল? বরিশালে, বাংলাদেশে। বাংলাদেশে। শিয়াল দেখুন, দেখুন শিয়াল একটা দুটো। এইটা একটা মুখ আসতো, হ্যাঁ, এর ভিতরে একটা দিয়ে দেবে এরকম। আচ্ছা। দিয়ে এটা নাগালি রয়েছে বাবুই পাখির বাসা। দেখুন, একটা দুটো নয়, কয়েকশো বাবুই পাখির বাসা। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত MPS2 ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমরা সকলেই জানি বাংলাদেশে হিন্দু নিপীড়নের কারণে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে সহস্র হিন্দুরা পালিয়ে ভারতে এসছে। তাদের মধ্যে অনেক হিন্দু ভারতবর্ষের বিভিন্ন উন্নত জায়গায় নিজেদের বসতি স্থাপন করেছে এবং তারা খুব সুন্দরভাবে জীবনযাপন করছে। কিন্তু এমন কিছু অবাগা হিন্দুরা আছে, তারা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতবর্ষের এমন এমন জায়গায় বসতি স্থাপন করেছে যেখানে থাকা তো দূরের কথা, যেখানে একটা মাস কাটানো বা একটা সপ্তাহ কাটানো আপনার কাছে কতটা বিপজ্জনক মনে হতে পারে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো আমি আজকে চলে এসেছি হুগলির বলাগড়ের অন্তর্গত মিলনগড় নামে একটি গ্রামে, এবং সেই গ্রামেরই একটি হিন্দু পাড়া আছে, যেই পাড়ার বেশিরভাগ লোক কিন্তু বাংলাদেশ থেকে এসছে। আর এই বর্ষায় তাদের জীবন কতটা ভয়াবহ এবং কীভাবে তারা জীবনযাপন করে তার সম্পূর্ণ চিত্র কিন্তু আজকে এই ভিডিও আমরা তুলে ধরবো। তো চলুন আমার সাথে, আমরা আপনাদের এই জায়গা থেকেই সেই গ্রামে নিয়ে যাব এবং সেই গ্রামের দৃশ্য দেখাবো যে কতটা কষ্টে রয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে আসা সেই সব হিন্দুরা, যারা সে দেশে কোনো না কোনো নিপীড়নের শিকার। তো বন্ধুরা দেখুন, এই যে রাস্তাটা, এটাই কিন্তু গ্রামের মেন রোড। এইটা হচ্ছে গ্রামের রাস্তার অবস্থা। সাইড দিয়ে কোনো রকমে পার করে কিন্তু আমরা যেতে চাইছি গ্রামের ভেতরে। দেখুন, তোমরা কি এই গ্রামটাতেই থাকো? মিলনগড়ে থাকো? ও, আর এইখান আমাদের বাড়ি জিরাটে। তোমরা কি এই গ্রামেই থাকো? তো এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করো? আর রাত্রেবেলা হলে কীভাবে যাও? এইভাবেই যাও? বাপরে, তো ভয়ানক অবস্থা। ও, তার মানে বাজার টাজার ওখানে তো নেই, সব তো ওই পারে। এইভাবেই যেতে হয় রোজ? না, তোমার বাড়ি কি ওই গ্রামে না ওইদিকে? ও, তুমি ওখানে কি চাষ করতে যাও? ও, চাষ করতে যাও? ও, জায়গা আছে। অনেকটা রাস্তা পার করে আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি, আর এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর। এপাশে পাটের জমি দেখুন, জল হয়েছে, পাশে পাট ভিজানো রয়েছে। আর এখান থেকে আর বেশি দূর না গ্রামটা, কয়েকশো মিটার দূরে আমরা অনেকটা রাস্তা কিন্তু পার করে চলে এসেছি। আর এই জায়গাটা দেখুন, ওপরে তারের মধ্যে কত পাখির ডাক, সুন্দর একটি অ্যাটমসফিয়ার কিন্তু এখানে রয়েছে। যতই গ্রামের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হোক, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কিন্তু এই গ্রামটা এক কথায় অনবদ্য। চলুন আমরা আরও গ্রামের ভেতরে ঢুকবো। বাপরে, আমি মোটামুটি পড়েই যাচ্ছিলাম, আমার পায়ে কিন্তু জল লেগে গেছে। আর পায়ের অবস্থা যা কি ভয়ানক, কাদাতে আমি ভরে গেছে, এটা আপনাদের দেখাতে পারবো না আমি। তো চলুন আমি যাই আস্তে আস্তে গ্রামের দিকে। দেখুন, সুন্দর বক উড়ে যাচ্ছে। আর ওই দেখুন ফিঙে পাখি উড়ে গেল, ফিঙে পাখি। আরও অনেক রকম পাখি দেখুন, আকাশ থেকে কত রকম পাখি উড়ে যাচ্ছে। আর চারিদিকে সবুজ আর সবুজ। এর মাঝখানেই রয়েছে এই বাংলাদেশি হিন্দুদের গ্রাম। গোটা 10 পরিবার কিন্তু এখানে বসবাস করে। আর এবার এখান থেকে লাস্ট কীভাবে যাব সেটা আমি বুঝতে পারছি না। তো সাইড থেকে রাস্তা রয়েছে, কোনো ক্রমে জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা আগের ভিডিওতে এই বাড়িটা আপনাদের দেখিয়েছিলাম, যে এই বাড়ির লোক কিন্তু এখানে এখন আর থাকে না। বলেছিলাম যে এরা এখান থেকে চলে গেছে ওপার বাংলায়, কিন্তু এখনও ফিরে আসেনি। সামনে যে বাড়িগুলো রয়েছে সেখানে বেশ কয়েকটি পরিবার রয়েছে, সেদিকটা আমরা যাব ধীরে ধীরে। দেখুন, এই বাড়িটা কিন্তু কোনো লোক থাকে না। আমরা ভেতরে ভেতরে যাচ্ছি ধীরে ধীরে। এবার রাস্তাটা একটু এখন ভালো হয়েছে আগের থেকে। আগে যেমন প্রচণ্ড কাদা ছিল, এখন সেই ধরনের কাদা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না, একটু কম। অপেক্ষাকৃত ওদিকের তুলনায় এদিকে কাদাটা কিন্তু একটু কম।
এই গ্রামে অনেক বাড়ি রয়েছে, যেই বাড়িতে কিন্তু বর্তমানে লোকজন প্রায় নেই বললেই চলে। তারা সব এখান থেকে ছেড়ে অন্যত্র চলে গেছে। দেখুন এই সব বাড়িগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ খালি বাড়ি, মানে এখানে লোকজন প্রায় নেই বললেই চলে। এরা কোথায় চলে গেছে তারা কেউই জানে না। কিন্তু গ্রামের সামনের দিকটায় একদম নদীর পাড়ে যে বাড়িগুলো আছে সেখানে কিন্তু এখনও লোকজন থাকে। চলুন সেদিকটায় আমরা যাব এবং ওখানের মানুষদের সাথে কথা বলে জানবো যে তারা আদেও কি বাংলাদেশ থেকে এসেছিলো, এবং যদি বাংলাদেশ থেকে এসেও থাকে কবে এসেছিলো এবং কীভাবে এখানে তারা অ্যাড্রেস খুঁজে পেলো, সমস্ত ইনফরমেশন আমরা জানবো। চলুন আমাদের সাথে। আর দেখুন ধীরে ধীরে কিন্তু আমরা গ্রামের একদম সামনাসামনি চলে এসেছি। এইখান থেকেই কিন্তু গ্রামের মেন যে পার্ট সেটা শুরু হয়। আমি একটা শিয়াল দেখতে পেয়েছি। দেখুন গ্রামের ঢুকতেই আমি ভালো করে যদি জুম করি, চলে গেল শিয়ালটা। আমি জাস্ট পিছন পিছন যাব। দেখুন একটা শিয়াল রয়েছে এখানে, দেখতে পাই নাকি শিয়ালটাকে। আস্তে আস্তে যাচ্ছি ভিতরে। গ্রামের অবস্থা দেখুন বন্ধুরা, শিয়ালটা এখানেই ছিল, দিকটা ছিল শিয়ালটা। ওই দেখুন যাচ্ছে, ওই দেখুন বন্ধুরা, ওই দেখুন শিয়ালটা আছে। বন্ধুরা একগুচ্ছ শিয়াল রয়েছে ভিতরে, একগুচ্ছ শিয়াল। তো বন্ধুরা দেখুন এইটাই হচ্ছে গ্রামের প্রথম বাড়ি, যেই বাড়িতে আমরা এখন এসেছি। ঠিক কত সুন্দরভাবে বাড়িটা তৈরি করা হয়েছে দেখুন। এখানে দুজন বয়স্ক মানুষ রয়েছে। আমার জিজ্ঞেস করছে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি জিরাটে। হ্যাঁ, তো তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। ও, তো এই বর্ষাকালে তুমি বাজারে যাও কিভাবে? এই রাস্তা দিয়ে? রাস্তা দিয়ে মধ্যে কর সেই যাব। ও, এখন তুমি যাও না রাস্তা দিয়ে আর? না, তাহলে এখন খাও কি? আমার গোবিন্দ গোবিন্দ। ও, তো এখন ভালো আছো তো? ভালো আছি। এখানে তুমি কতদিন আছো ঠাকুমা? কতদিন ধরে আছো এই জায়গাটাতেই? কয় বছর থাকবে তা তো মনে নেই। এই মাসি এই গ্রামের প্রথম বাসিন্দা, তাই তো? আমি প্রথম আইছি। তাও প্রায় 10-15 বছর তো হয়ে গেছে। ও, মাসি হচ্ছে এখানকার প্রথম বাসিন্দা, তাই তো? মাসি যখন কত বয়স হলো? 100 বছর বয়স? বাপরে বাপ, আমরা তো আর হাফও যাবো না। না গেলি তা না, আমি কি হারবো? আমার নিকাই কান্দে। আচ্ছা, আমরা শুনেছি তোমরা সবাই নাকি আগে বাংলাদেশে থাকতা। তুমি বাংলাদেশে কোথায় থাকতা? যশোর জেলা। যশোর জেলায় থাকতা? হ্যাঁ। ও, তো ওইখান দিয়ে এইখানে এসছো। তো এই জায়গাটা তুমি খোঁজ পেলে কিভাবে? আগে ছিলাম বনগাঁয়। ও, বনগাঁয় ছিলে? ধর্মপুর। ও, সেনতে এখানে আমার দিদি ছিল। ও, দিদি নিয়ে আইছে এখানে। ও, তোমার দিদি এখানে তোমাকে নিয়ে এসছে, তাই তো? আর বাংলাদেশের যশোর জেলায় থাকতে? যশোর জেলা শ্বশুর বাড়ি। ও, যশোর জেলায় তোমার শ্বশুর বাড়ি। আর তোমার ছেলে মেয়ে কেউ নেই? বাবা, আমার 5টা ছেলে আছে, 2টো মেয়ে আছে। হ্যাঁ। 10টা নাতিপুতি আছে, আমার নেই। কিরা 10টা নাতিপুতি? সবাই কোথায় থাকে? উপরে। ও, উপরের দিকে থাকে, তাই তো? তা তুমি এখানে থাকো একা? হ্যাঁ। বাহ, খুব ভালো। চলো, দেখুন যেই ঠাকুমার সাথে আমরা কথা বলেছিলাম সেই ঠাকুমার বাড়িতে কিন্তু আমরা চলে এসেছিলাম। ঠাকুমার ঘরে রেডিও আছে, সেই রেডিও কিন্তু বর্তমানে খুঁজে পাওয়া যায় না। ঠাকুমার কাছে রেডিও আছে, আর এইটা হচ্ছে ঠাকুমার সেই ঘর। এই আমাদের ঠাকুমা দাঁড়িয়ে আছে। এই ঠাকুমা দাঁড়িয়ে আছে, এই কাঠ জমা করেছে, কারণ বর্ষাকালে এই কাঠে কিন্তু ভরসা। আর দেখুন সুন্দর গান বাজে রেডিও। এই ঘরটিতেই ঠাকুমা থাকেন। দেখুন একটি চৌকি রয়েছে, আর তেমন কিছু আসবাবপত্র নেই। আর যে বাড়ির যে শান রয়েছে সেটা কিন্তু মাটির। দক্ষিণমুখী একটি জানলা রয়েছে। রাতের বেলা ফ্যান চালাতে হয় না, এই জানলা দিয়ে হু হু করে হাওয়া কিন্তু ভেতরের দিকে আসে। ঠাকুমার ঘরের ঠিক পাশেই আর একটি ঘর রয়েছে। এটিও কিন্তু টিনের তৈরি একটি বাড়ি। আর বাড়িগুলো খুবই সুন্দর, দেখুন একদম বাংলাদেশি কায়দায় তৈরি করা হয়েছে এই ঘরগুলি। আর বাড়ির সামনে একটি ছোট মতন ঘর রয়েছে। আমি প্রথমে বুঝতে পারিনি এটা কি, ভেবেছিলাম ছাগলের ঘর, কিন্তু পরে জানতে পারলাম এটি একটি রান্নাঘর। তো চলুন এই ছোট্ট রান্নাঘর, যার হাইট হয়তো 3 থেকে 4 ফুট হবে, তার মধ্যে কিভাবে মানুষজন রান্না করে সেটা একবার দেখিনি। রান্নাঘর শুধুমাত্র বাঁশের চটা দিয়ে এই রান্নাঘরটি বানানো হয়েছে। তো দেখুন রান্নাঘরের যে হাইট সেটা এক মানুষও নয়, তার থেকেও ছোট, নিচু হয়ে ভিতরে ঢুকতে হয়। আর রান্নাঘরটা দেখুন একদম ইউনিক কিন্তু, আর মাটির উনুনে রান্না করা হয়। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি বয়স্ক জেঠিমার বাড়ি।
ইনিও কোনো এক সময় বাংলাদেশ থেকে দেশে চলে এসেছিলেন, তিনি কাঁথা সেলাই করছেন। ওই কাঁথা সেলাই করেই কিন্তু তিনি জীবিকা নির্বাহ করেন। চলুন তার সাথে একটু কথা বলে নিই। দাঁড়ার সাপ এই উঠোনে চলে আসে বাড়িতে? আসে, আমি ওদিকে বসে রয়েছি, হ্যাঁ। একদিনে বসিয়া করে মুড়ি খাচ্ছি, হ্যাঁ। আমার পিঠের উপর দিয়ে আসতেছি। পিঠের উপর দিয়ে সাপ? ও হ্যাঁ, আমি ওদিকে ওই এই দিক ফিরে বসে রয়েছি, ওই হিন্দে উঠছে। আচ্ছা। কিনারে আমি বলে চাইছি, দেখি আমার গতর ঠান্ডা, এরম মোটা দাঁড়াইছে, ঘরে ভেতর ডুইয়ে কোনো জায়গায় না বাইরেতে নেই, ঘর ছিল না, এই ঘরটা ছিল না। এই ঘর ওই দিল্লিতে কাজ করে জল পড়তো, ওই টালির তলে থাকতাম, ভাঙা বেড়া গেড়া, ওই যে দেখ না খড়ির বেড়ায় থাকতাম। হ্যাঁ, সেই যে সাপে 8 বছর জলে তলাই গেছে, সেই উঁচুর পার বসে দিয়েছি, সেই সহির পার, আর সাপ কিলকিলে এদিক দিয়ে ওদিক দিয়ে এদিক দিয়ে এই ঘরে জল বাসি গেছিল, এক গিরে জল। এই তোমার আগের বছর? হ্যাঁ, এই যে গেলে বর্ষালে কোনো জল উঠে যায়? হ্যাঁ, এক গিরে জল, সেই এই ঘরটাও জল, ওই যে ওরাও আসছে, ও জল আমাকে কয় এই যে গেল এই সাপের জলাই। হ্যাঁ, সে বলে যা কাজ করে আসবো। শুধু কি দাঁড়ার সাপই না বিষাক্ত সাপও আছে? ও হয় যে চন্দ্রমোড়াও আছে, ওইতে চন্দ্রমোড়া আছে। কামড়াইলে মানুষ বাঁচে না, হ্যাঁ। ওগুলো আছে ছাপা। শুনেছিলাম কিছুদিন আগে মিলন করে একটা মেয়ে মারা গেছিল চন্দ্রমোড়ার কামড়ে। হ্যাঁ, এই যে জায়গায় কামড়াইছিল। আবার ওই যে সাপ আছে, ওই যে হেলি সাপ। হেলি। আবার ওই যে আর এক পদের সাপ আছে কালাই, ওই যে কালাচ। হ্যাঁ, খই কুকুর সাপও আসে। হ্যাঁ। জল হইলে তো বাগানে তো এদিকে আসে। আর শিয়াল উঠোনে আসে? শিয়াল? হ্যাঁ, এই যে একটু পরে আসবে, তুমি একটু সন্ধান। আসার সময় দেখলাম দুটো শিয়াল দৌড়চ্ছে। দুটো মোটে কতটা বাচ্চা বুচ্চা নিয়ে আসার জন্য এই উঠোনে চলে আসে। ওরা খায় কি শিয়াল এখানে? ও কাকড়া কুচে খুঁজে যে জলে তোমাদের উপর আক্রমণ করে না কখনো? মানুষ দেখলে একা পাইলে কখনো আক্রমণ করে না? হ্যাঁ, দাওয়াই দেয় না? দাওয়াই কি আর বড় মানুষ দাওয়ায় না, ছোট মানুষ দাওয়ায়। আর তুমি কি তোমার জন্ম কি এদেশে না বাংলাদেশে তোমার জন্ম? এই দেখি ওই বাংলাদেশে, এই তোমার কুচবিহারে। কোচবিহার, হ্যাঁ। হ্যাঁ, আর এইখানে তো আমি শুনলাম এই ঠাকুমা বাংলাদেশ এসেছে, অনেক লোক আছে যারা সবাই বাংলাদেশ ওরা এসেছে। বাংলাদেশ তো অনেক দিন আইছি, অনেক দিন, হ্যাঁ। আমরাও অনেক দিন ধরে আইছি। তারপরে এসে আমি সংসারে থাকতে হুম। বয়স হয়ে গেল, বাইরে হেসে গেল, আমার পিছিয়ে নিয়ে গেছিল মুসলমানে। তার হেসে আমার বাবা কয় কি যেতে আমার মাইদারও নিয়ে যাবে। আমার 16 বছরের সময় আমার ভাই, ছোট ভাই, এর আমি এই দেশে চলে গেছি। তাই জন্য এখনো বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে রয়েছি। আর তাছাড়াও কাকি দিদি তুই বাড়ি থাক, আমি কাজে যাই। তারপর একজন ফোরম্যানের সাথে গেছে, যাইয়ে সে বিশেষ করে দিয়েছে, এখানে বাইরে কাজ টাজ করে। সে কেনালে থাকতাম, কেনালের তা সেই কুচবিহারে একটু জায়গা রাখলাম, ওই বাড়িতে একটু পয়সা করে দিয়ে। তাহলে এই জায়গায় থাকতে তোমার ভালো লাগে? ভালো বললেন না, শোন দাদা, ভাই বউ তো কয় শ্যাল, তুই এই বসিস নিয়ে জ্বালাইতে নিয়ে সংসারে রয়েছিস। হ্যাঁ, ওই এখন কিনে মানুষ দেখো না, মা বাবার বাদ দে না মেয়েরা, ওই জন্য এসে আবার। আচ্ছা, তোমরা বাজার করো কিভাবে? এই যে কাদা রাস্তার মধ্যে যাও কিভাবে? কাদা, আরো কাদা হবে রে বাবা, এক গিরে জল, এই যে খাবার জল, ওই কটারে টানতে যাবো, এই সমানই জল, সেই জল ডেঙিয়ে তোমরা সব আনতে যাও? হ্যাঁ, কুচ্চা দিয়ে যাইতে পারবো না। বাপরে বাপ। রাতের বেলা তো তাহলে কেউ বেরোয় না এখান থেকে? না। আর যদি রাতের বেলা কারো শরীর খারাপ হয় তখন কি হয়, তোমরা ডাক্তারখানায় যাও? মানে এই দিক দিয়ে ঘুরে যাবো, এই দিক এই যে ঘুরে ওই রাস্তারও তো দেখলাম কাদা। হ্যাঁ, মানে এইভাবেই তোমাদের চলছে দিন? চলছে। আমি কি এরবো রাগ করে হেসে এই যে এক কাটা জায়গা রাখছি, যে বুঝার এটা কত টাকা দিয়ে কিনেছিলে এই জায়গাটা? 25,000 দিয়ে। 25,000 টাকা দিয়ে? এই খাসের জায়গা তো। এগুলো সবই সরকারের জায়গা, তাই তো? সবাই জায়গায় সরকারের জায়গা। তাহলে তো বন্ধুরা দেখলেন, গ্রামের কিছু মানুষের সাথে তো আমরা কথা বললাম, এবার আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। আমরা শুনলাম যে এই গ্রামে কিন্তু খাওয়ার জলের কোনো কল নেই। মানুষ বেশিরভাগ কিন্তু গঙ্গার যে শাখা নদী আছে, যেটাকে চুনি নামে মানুষ বেশি চেনে, সেই শাখা নদীরই কিন্তু জল এরা রান্না করে খায়। আর দূরে একটা কল আছে যেটা মিলনগড়, এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, সেখান থেকে এই রাস্তা পার করে বালতি করে জল নিয়ে আসতে হয়, বা গঙ্গার জলই কিন্তু এদের ভরসা। আর রাত্রেবেলা যদি কারো শরীর খারাপ হয়, আপনি শুনলেন কিভাবে তারা এখান থেকে হসপিটাল বা কোনো ডাক্তারখানায় যায়, আর কি পরিস্থিতির মধ্যে এটা থাকে সেটা তো আপনারা বুঝতে পারছেন। চলুন গ্রামের আরও ভেতরে ঢুকবো এবং দেখবো সেখানে আর কি আছে আর কেমনভাবে তারা জীবনযাপন করে। দেখুন এই পাশেও কিন্তু একটা বাড়ি রয়েছে, দেখুন এই বাড়িগুলোতে কিন্তু বর্তমানে কি পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন ধীরে ধীরে গ্রামের ভেতরে যাই। আর এখান দিয়ে রাস্তাটা একটু ভালো, ওদিকে ঢোকার মুখে যেরকম কাদা ছিল, এদিকটা কিন্তু অতটা কাদা নেই। আর শুনলেন এখানকার গ্রামবাসীরা বেশিরভাগ কিন্তু বাংলাদেশ থেকে আগত, এবং কেউ বরিশাল, কেউ যশোর, মানে পুরো বাংলাদেশের অত্যাচারিত হিন্দুরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে পালিয়ে এসেই এখানে কোনো রকমে মাথা গোজার ঠাই খুঁজে নিয়েছিল। দেখুন এই পাশে একটি বাড়ি রয়েছে, এই বাড়িতে বর্তমানে কিন্তু কোনো লোক নেই। বাড়ির ভেতর দেখুন কোনো লোক নেই। বাড়িটা দেখুন, হয়তো লোকজন বাইরে গেছে, সন্ধ্যায় তারা আবার ফিরে আসবে, কারণ সন্ধ্যার পর এই গ্রাম থেকে কেউ বাইরে বেরোয় না। আর সকাল হলে আবার কিন্তু তারা বাজারের উদ্দেশ্যে বা কাজে বিভিন্ন জায়গায় যায়। তো চলুন আরও ভেতরে আস্তে আস্তে ঢুকি। ভালো আছে তো?
আর এই যে এই কল কি খাওয়ার তো জল? ওই না আর জল খাওয়া যায় না, কল বসাইছি আমরা ওটা। আপনাদের যে খাওয়ার জল কোথা থেকে পান? ওই উপরে টানি। ওই অনেক দূর থেকে, তো এই কাদা রাস্তা দিয়ে হেঁটে যান? হয় কাদা রাস্তা দিয়ে যাই, কি করে যান? এই কাদা রাস্তাতে প্রচুর কাদা তো দেখলাম রাস্তায়। যাই কষ্ট করে খাইতে হইলে যাইতে হইবে না বাবা। এই গ্রামে একটাও খাওয়ার জলের কল নেই? না না, বর্তমানে পাইপ বসাই গেছে, আচ্ছা। তো কল দেয় নাই। কল দেয় না, এমনি চাপা কলও নেই এই গ্রামে খাওয়ার জলের মতন, তাই তো? না না, যদি ওই দূরের কল যদি ভেঙে যায় তাহলে আপনারা জল আনেন কোথা থেকে? ওই বাজারে আছে, তারপর ওই যে ইসের জল আছে, ফিল্টার ইসের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই নদীর জলে কি সব কাছাকাছি স্নান করা সব এই নদীর জলে হয়, তাই তো? রান্না টান্না করি। রান্নার জল এই গঙ্গার জল দিয়ে হয়? গঙ্গার জল দিয়ে রান্না করে খাবার ভালো হয় খেতে? হ্যাঁ এই গ্রামে সবাই গঙ্গার জল দিয়ে রান্না করে? হ্যাঁ সবাই। তুমি কি এখানে একাই থাকো না তোমার ছেলে মেয়েকেও থাকে? আমার স্বামী আছে, নাতি আছে। স্বামী নাতি সব এখানেই থাকে? তোমার আগের বাড়ি কোথায় ছিল? এখানে তো জায়গা কিনে শুনলাম 25,000 টাকা কাটা করে। আগের বাড়ি তোমার কোথায় ছিল? আগে ছিল বরিশালে, বাংলাদেশে। বাংলাদেশের বরিশালে? হ্যাঁ, আর এই জায়গা মাইয়ে বিয়ে দিয়েছি তো। হ্যাঁ। এই সমিতির ওই যে গাছাটা না, ওই পাশে ওই সমিতির মা, ওই জায়গা আমার ছোট মাইয়ে বিয়ে দিয়েছিল। ওই জায়গায় ছিলাম। তাহলে ওই দেশ ভালো ছিল না এই দেশ ভালো? ভালো তো, এই দেশেই ভালো। দেখুন এই গ্রামে আরও বেশ কয়েকটি বাড়ি রয়েছে, ব্যাক টু ব্যাক মোটামুটি 10-12টা বাড়ি রয়েছে গ্রামে। আর শিয়ালের উৎপাত থেকে বাঁচতে কিন্তু এরকম ধরনের বেড়া দেওয়া হয়, জাল দেওয়া হয়, কিন্তু সেই জাল ছিঁড়ে কিন্তু শিয়ালরা কিন্তু বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তো দেখুন এই প্রত্যেকটি বাড়িতে যে হাঁস মুরগিগুলো আছে কিংবা ছোট ছোট ছাগল রয়েছে, সেগুলো খাওয়ার জন্য কিন্তু শিয়ালরা এই সব বাড়িতে আসে। দেখুন একটি ছোট্ট পেয়ারা গাছে কত পেয়ারা হয়েছে। এই গ্রামে প্রত্যেকটা বাড়িতে এরকম ধরনের কল কিন্তু আপনারা দেখতে পারবেন, যেই কল একটা বা দুটো পাইপ দিয়ে তৈরি, কিন্তু এই কলকে জল কিন্তু খাওয়া যায় না। আর একটা খুব দারুণ জিনিস আপনাদের দেখাচ্ছি। আর এই যে বাড়িটা আমার পাশে দেখছেন, এই বাড়িটা কত সুন্দর পাটকাঠি দিয়ে তৈরি এবং ওপরে টিন রয়েছে। আর বাড়ির সামনে একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি। এই বাড়ির সামনে একটা সুন্দর জিনিস আছে, দেখুন এইখানে গাছের তলা একটা বড় গাছ আছে, জাম গাছ। সে দেখুন এইখান দিয়ে আমি যদি দেখাই, বড় একটি জাম গাছ রয়েছে। সেই জাম গাছের তলাতেই কিন্তু একটা মাচা তৈরি করা হয়েছে। এই মাচাতে যদি গরমের বিকেলে আপনি বসেন, এদিকে দেখতে পাচ্ছেন পিছনের দিকে দিগন্ত বিস্তৃত খালি মাঠ, সেই মাঠের দক্ষিণা হাওয়ায় এখানকার মানুষরা কিন্তু এখানে বিকেলটা কাটায়। এখানে কোনো চায়ের দোকান নেই, কোনো মুদিখানা দোকান নেই। এখানকার যে বয়স্ক মানুষজন আছে, বেশিরভাগই কিন্তু এখানে যে বসবাস করে মানুষরা, তারা কিন্তু বয়স্ক। এবং সন্ধ্যার পর তারা এই যে পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, রাস্তার পরিস্থিতি, তারা কিন্তু কোনো দূরের বাজারে যেমন জিরাট বাজার কিংবা মিলনগড় বাজারে যেতে পারে না। তাদের বিশ্রামের জায়গা হলো এই মাচাতে। এই মাচাতে তারা বসে বেশ কিছুক্ষণ সময় কাটায় এবং 8টা সাড়ে 8টার সময় তারা প্রত্যেকে নিজের বাড়ি চলে যায় এবং খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং খুব সকাল সকাল কিন্তু এরা উঠে যায়, কারণ এদের দিনটাই শুরু হয় অনেক সকালবেলা। আর সন্ধে 8টা থেকে সাড়ে 8টার মধ্যেই এরা কিন্তু সবাই ঘুমাতে চলে যায়, কারণ তখন এই গ্রামগুলো একটা চরম নিস্তব্ধতার দিকে চলে যায়। বন্ধুরা দেখুন আমরা আরেকটি বাড়িতে এসেছি। এখানে একটি বৃদ্ধ কাকা একাই থাকে। তো চলুন তার সাথে একটু কথোপকথন করে নেব এবং তিনি কিভাবে জীবনযাত্রা নির্বাহ করেন এবং কিভাবে এই ছোট্ট একটি ঘরে থাকেন। তিনি কিন্তু একাই থাকেন, তার পরিবারে আর কেউ নেই। চলুন তার সাথে একটু কথা বলে নিই, তার সাথে কথা বলে জানবো তিনি কিভাবে এত কষ্ট করে এই জায়গাতে কিন্তু বসবাস করছেন। চল দেখি। কাকা এটা তোমারই বাড়ি? হ্যাঁ। ও তুমি কি একাই থাকো? হ্যাঁ আমি এখন একাই আছি। আর কেউ নেই বাড়িতে? না কেউ নেই এখন। ও এই ঘর কি গরুর জন্য? হ্যাঁ গরু। কটা গরু আছে তোমার? দুটো। ও তাই এখানে যে থাকো রাত্রেবেলা কোনো ভয় লাগে না? ভয় লাগলে কিছু করার নেই তো। ও আচ্ছা, আমি শুনেছি এখানকার বেশিরভাগ লোকই সব ওপার বাংলা থেকে আসা। হ্যাঁ তুমিও কি? না ওইখানে যে বয়স্ক কাকিমাগুলো আছে ওরা বলছিল ওরা সব ওপার বাংলা থেকে আসে। এখানে আছে অনেকগুলি আছে। তা তোমার আগের বাড়ি কোথায় ছিল? উপরে তাই তো, চরের দিকে? ডাঙ্গায়। ও ড্যাঙ্গায় ছিল। এই জায়গা তুমি কিনে এখানে বাড়ি করেছো তাই তো? ঠিক আছে। আর আর এখানে রাত্রেবেলা শিয়াল টিয়াল এসব কিছু আসে? শিয়ালে জাদা আছে। ও শিয়াল আছে প্রচুর। এইগুলো কি? এই যে এই তুমি এখানে এই
মাছ ধরার এগুলো এগুলো মাছ ধরার না? ও তুমি মাছও ধরো? এখন কি রান্না করবা নাকি? না রান্না করবো না, ওই মাছ ধরার এই যে খাবারগুলি তৈরি করবো, এই যে আটা, ও ওই ওই ভুলগুলি দিতে হবে। ঘুরঘুরির মধ্যে ওগুলো দিলে তারপরে মাছ ঢোকে, তাই তো? হ্যাঁ, কি কি মাছ পাও? ওই চিংড়ি এইসবগুলি হয়, চিংড়ি মাছ হবে আর বেলে মাছ, তারপরে অন্যান্য মাছ পাও না? না, ওই ভুলগুলিতে বেশিরভাগই চিংড়ি মাছ হবে। ও এই আচ্ছা। এই আটাগুলো জাল দেবে এখন? হ্যাঁ, আর ওই চিংড়ি মাছ কোথায় বিক্রি করো? এই আমাদের এপারে বিক্রি করি পাইকারি। তোমাদের কাছে পাইকারি কিনে নিয়ে যায়। ঠিক আছে, এই মাছ বিক্রি করে ক টাকা রোজ তোমার ইনকাম হয় প্রায়? ওই এখন তো হচ্ছে না, ওই হয় 200-250 এরকম হয়। ও তো হয় ওই মূল্যই তো হয় 15। তাহলে মাছ ধরতে গেলে তো সকালে অন্য কাজ করতে পারো না, ওই এ রাত্রে যাবো, রাতে মাছ ধরতে যাবা, আর দিনের বেলা জমিতে কাজ করো, ওই জমি মাঠে জোর টোর নেই। আর গরু চড়াও, তাই তো? আমি দুটো গরু আছে, এই যে গরু খাবার টাবার আনি। মানে এত কষ্ট দুবেলাই কাজ করতে হয় মোটামুটি। ওই সারাদিনেই এই রাত দুটোর সময় বেরোবো, হ্যাঁ, আর এই সকালবেলা আসবো, যা মাছ ধরে যা হবে ওই পাইকারি দিয়ে দেবো। তা ঘুমাও কটা? দুটোর সময় বেরো? ও আর ওই খেয়ে দিয়ে 10টায় একটু ঘুমাই, ওই দু টাইমে ঘুম পড়ে, ও তারপর ঘুমোতে পারি না, আর সারাদিনে কাজের উপরে থাকি। ও এখন এই গরু বাছুর ঢুকাই দেবো। আচ্ছা, শিয়াল টিয়াল গরু বাছুর ওপর আক্রমণ করে না? এখনো করে না, ওই যে করে ছাগল পাগলের উপর আক্রমণ করে খুব। ও আচ্ছা, আমি শুনেছি এইখানে নাকি শুয়োরও আসে ওই পাড়ের হ্যাঁ, শুয়ার আছে, আবার একটা লোক মেরে ফেলে শুয়ারে। হ্যাঁ, সেটা আমি শুনেছি। এই সরাই। তো সেই শুয়োরকে সাঁতার কেটে এপারেও চলে আসে নদীর? হ্যাঁ, এবারে চলে আসে, অনেক শুয়ার হয়েছে আমাদের এপারে। ও প্রচুর শুয়ার হয়েছে, একটা শুয়ারের লোক। তা তোমাদের তো জীবনের সংশয় এখানে রয়েছে মোটামুটি। তো রাত্রেবেলা তোমরা বেশি আর বাইরের দিকে বেরো না তোমরা? না, রাত্রে বেরোই আমরা। ও কিন্তু ভয় লাগে না তখন ওই শুয়োর যদি এসে গুঁতো টুতো দেয়? কি হবে? ও ক্ষতি না করলেও আমাদের কিছু করবে না। ও আর ও তো আগে তো মারতে গেছে, এবার বাচ্চা ধরা পড়ে গেছিল, ও এই জন্য ও আক্রমণ আর ছিল ও একা, ও এই জন্যই। ওই জন্য ওকে মেরে দিয়েছে। হ্যাঁ, ওই এইটা একটা মুখ আসতো, হ্যাঁ, এর ভিতরে একটা দিয়ে দেবে এরকম, আচ্ছা দিয়ে এটা বেঁধে রেখে দেবো। আচ্ছা, ওটা আচ্ছা বাজার সিস্টেম আছে, তাই তো? হ্যাঁ, এই যে এই বেঁধে রেখে দেবো তো, হ্যাঁ, তারপরে এটা স্যার বড়টা দূরে থাকবে, আচ্ছা ওইটা মাঝখানে নদীতে ফেলে দেবো এরকম ভাবে, আচ্ছা, এরকম জলে মাটিতে থাকবে, হ্যাঁ। তখন ওইটা খাবারে মাছটা এটার ভিতরে ঢুকবে, আর ভিতরে কি কি মাছ আছে এর মধ্যে? ওই চিংড়ি ট্যাংরা বেলে, চিংড়ি, গলদা চিংড়ির বাচ্চা, তাই তো? হ্যাঁ, গলা চিংড়ি, এমনি চিংড়ি, এমনি চিংড়ি, বেলে, এই ধরনের মাছ, তাই তো? এটা পাতবেন কখন? এই ফেলা আছে আবার। এখন ফেলা আছে, ওইগুলো তুলে আবার এটা পাতবেন? হ্যাঁ, না এইটা পাতবেন, এটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। ওইখানে দেখে আসবো, আর এই আটাগুলি দিয়ে আসবো এটা। হ্যাঁ, আর মাছ কখন তুলবেন? ওইটা সকালে তুলবো। সকালে। এই মাছ কোথায় বিক্রি করেন? তো কি খাওয়া যায়? শুধু স্নান ফান করার জন্য, তাই তো? আচ্ছা, এটা ক পাইপের জল দিদি? এক দেড় পাইপে জল উঠে যায়? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, আমরা কিন্তু এই যে গ্রামটি রয়েছে, এই গ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর সামনেই রয়েছে একটি নদী, যেটি গঙ্গার একটি শাখা নদী বলতে পারেন, যেটি গঙ্গা থেকে উৎপত্তি হয় আবার গঙ্গা থেকে মিশেছে, আর মাঝখানে একটি বড় চরের সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে এই চরেই কিন্তু একটি নতুন পোর্ট হওয়ার কথা রয়েছে, যেটা শ্যামাপ্রসাদ ট্রাস্ট পোর্ট, সেটা হওয়ার কথা রয়েছে। সেই পোর্ট হলে যদি পরবর্তীকালে হয়ে যায় সেই পোর্ট, কিন্তু তখন কিন্তু এই গ্রামের অনেক পরিবর্তন হতে পারে। সেটা আমরা জানি না সেই পোর্ট আদেও হবে কিনা, কিন্তু স্যাংশন তো রয়েছে। এখন আমরা ধীরে ধীরে সেই নদীর দিকে যাচ্ছি, যেই নদীর জলের ওপর কিন্তু আর নদীর মাছের ওপর এখানকার মানুষরা কিন্তু বেঁচে থাকে। তো দেখুন, এপাশে রয়েছে সেই সুন্দর নদীটি, যেই নদীটি হচ্ছে গঙ্গার একটি শাখা নদী। এখন বর্ষাকালে কিন্তু ভালোই জল রয়েছে, আর এই যে একটি মাত্র ঘাট, পুরো এই গ্রামের মানুষরা কিন্তু এই ঘাটের ওপর নির্ভরশীল, এবং এখান থেকেই এরা বিভিন্ন রকম যে প্রয়োজনীয় রান্নার জল হোক, স্নানের জল হোক নিয়ে গিয়ে কিন্তু তারা রান্না করে। তা আপনারা যদি এই সব চরে আসতে চান তাহলে অবশ্যই বর্ষাকালটা অ্যাভয়েড করবেন। কদিন পরেই বর্ষা কেটে যাবে, তখন কিন্তু আপনারা এই চরে ঘুরতে আসতে পারবেন। এই চরে কিভাবে আসবেন বন্ধুরা? আপনারা যদি কাটোয়া থেকে বা হাওড়া থেকে ট্রেন ধরেন, তাহলে আপনাদের নামতে হবে বলাগড় যে স্টেশনটা আছে, সেই বলাগড় স্টেশনে বা জিরাট স্টেশনে আপনারা নামতে পারেন। দুটো স্টেশন থেকে টোটো ভাড়া করে আপনাকে মিলনগড়ে আসতে হবে, একদম মিলনগড় বাজার। সেই বাজার থেকে হাঁটা পথে কিন্তু এই গ্রামগুলোতে আপনারা ঘুরে যেতে পারবেন। বেশি একটা দূর না, প্রায় 7-8 কিলোমিটার দূর হবে বলাগড় থেকে। তো দেখুন কত সুন্দর এই নদীর পাড়ে কিন্তু আমরা এখন চলে এসেছি। বন্ধুরা, একটা দারুণ জিনিস আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, ছোট্ট একটি তাল গাছ, প্রায় হাতের নাগালেই রয়েছে, আর হাতের নাগালেই রয়েছে বাবুই পাখির বাসা। দেখুন, একটা দুটো নয়,
কয়েকশো বাবুই পাখির বাসা। আর যেহেতু সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, বাবুই পাখি কিন্তু বাসা ঢুকে গেছে। আর কি সুন্দরভাবে এই বাসাগুলো তৈরি করা হয়েছে। দেখুন, এই গ্রামে আসলে আপনারা এই সমস্ত কিছুই দেখতে পাবেন। দেখুন কত ছোট্ট তাল গাছ, খুব একটা বড় নয়, খুব বেশি হলে 10 ফুট থেকে 15 ফুট হাইট হবে। তার মধ্যে কিন্তু বাবুই পাখির বাসা রয়েছে। দেখুন বন্ধুরা, এই গ্রামের সমস্ত বাড়িতে আমরা ঘুরলাম এবং দেখলাম এদের জীবনযাত্রা। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো এখানেই যে ঠাকুমার সাথে আমরা ঘুরে বসেছিলাম, এখন গল্প করছিলাম, সেই ঠাকুমা আমাদের জন্য চায়ের ব্যবস্থা করেছে। কারণ এইটুক সময়ের মধ্যে ওনার পক্ষে কিন্তু বাজারে গিয়ে কিছু আনা সম্ভব না। তো যেহেতু আমরা তার কাছে অচেনা, তারপরেও কিন্তু তিনি আমাদের জন্য চা করেছেন। ঠাকুমার বয়স প্রায় 100, কিন্তু সেই 100 বছর বয়সেও এনার মধ্যে আতিথেয়তা কিন্তু এখনও রয়েছে। আর এই অচেনা দুটো ছেলে, যাদের বাড়ি ইনার বাড়ি থেকে অনেক দূর, কোনোদিনও এনার সাথে কথাও বলিনি আমরা, তারপরেও কিন্তু ইনি আমাদের নেমন্তন্ন করে চা খাওয়াচ্ছেন। তো চলুন আমরা সেই ঠাকুমার বাড়িতে যাব, ওনার সাথে কিছুটা সময় কাটাবো। কারণ এখানে ওনার কেউ নেই, উনি একাই থাকেন এবং আমাদের দুজনকে পেয়ে তার কিছুটা ভালো লেগেছে। সে কারণে আমরা তার চায়ের অফার ফেলতে পারিনি। তো যাবো, এই যে ঠাকুমার বাড়িতে যাচ্ছি এবং ওনার সাথে চা খাবো। তো দেখুন বন্ধুরা, ঠাকুমা এই সন্ধ্যের সময় রুটি এবং চা বানাচ্ছে কাঠের উনুনে। 100 বছর বয়সী এই ঠাকুমা এখনও জীবন সংগ্রামে লিপ্ত। কোনো রকমে কাঠ দিয়ে রান্না করে খাচ্ছে। তার একার সংসার, কত কঠিন জীবন। ঠাকুমা রুটি কখন খাবা? রুটি রাতে খাবা? ও দেখুন বন্ধুরা, ঠাকুমার বাড়িতে একদম সন্ধ্যের চাটা কিন্তু আমরা এখানেই পান করছি। বিস্কুট খাবো না, পরেও কিন্তু জোর জবরদস্তি এই ঠাকুমা আমাদের একটা করে বিস্কুট দিয়েছে। 2টো করে দিতে চাইছিল, কিন্তু আমরা একটা করেই নিয়েছি। তো ঠাকুমার কষ্ট হচ্ছে যে রথের দিন আজকে, এই রথের দিনে কিন্তু উনি 20 বছর ধরে রথে যেতে পারছেন, কিন্তু এবার আর যেতে পারছেন না, কারণ ওনার বয়স 100-র কাছাকাছি। তো 100 বছর বয়সেও কিন্তু উনি এতটা এখনও স্ট্রং রয়েছেন। আর ঠাকুমার বাড়িতে এই সন্ধ্যের চা খেয়েই কিন্তু আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হরিচাঁদপল্লী, যে গ্রামটা আমরা এখন ঘুরে দেখলাম, সেই গ্রামের একদম শেষে। এরপরেই অজস্র জমি আর জমি, সেই জমির শেষেই আমরা চলে এসেছি। আর এই যে গ্রামটা আপনারা দেখলেন, এই গ্রামের অনেক মানুষ যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলো, তারা এখানে বসবাস করছে। কিছু মানুষ যারা ওপরে থাকতো, কিন্তু যাদের জমি জমা সব হারিয়ে গেছে, তারা কিন্তু আবার ফিরে এসছে এই গ্রামে। এবার বুঝতেই পারছেন এই গ্রামের মানুষ কতটা কষ্টের সাথে দিন কাটায়। আর এই গ্রামের চিত্র বা এই গ্রামের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।